আজকেই শেষ হলো অষ্টাদশতম লোকসভা নির্বাচন। এবার ভোট হয়েছে 7 দফায়। মোট লোকসভা আসনের সংখ্যা 543। তার মধ্যে গুজরাটের সুরাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী মুকেশ দালাল ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। তাই ভোট গ্রহণ হয়েছে বাকি 542টি আসনের জন্য। এই নির্বাচনে মূলত দুটি মহাজোটের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা লাভের জন্য প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। একদিকে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ, আর অপরদিকে রয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স, সংক্ষেপে ইন্ডিয়া জোট। গতবারের অর্থাৎ 2019 সালের নির্বাচনে বিজেপি একাই পেয়েছিল 303টি আসন। 272-এর ম্যাজিক ফিগারের থেকেও বিজেপি 31টি আসন বেশি পেয়েছিল। আর বিজেপি সহ পুরো এনডিএ জোটের মোট আসন সংখ্যা ছিল 353। এবারের নির্বাচনে বিজেপির স্লোগান अब की बार 400 पार। अब की बार अब की बार अब की बार। এদিকে বিপক্ষ দাবি করছে কেন্দ্রে সরকার এবার তারাই গঠন করবে। তবে নির্বাচনের ফলাফল কি হবে? এনডিএ মহাজোট কি সত্যিই করতে পারবে 400 পার, নাকি বিরোধীদের দাবি মতো ইন্ডিয়া মহাজোট সরকার গঠন করবে? তার উত্তর বর্তমানে ইভিএমে বন্দী, যা জানা যাবে আগামী 4 তারিখ। তবে সেই ফলাফল জনসমক্ষে আসার পূর্বে মানুষের রায় কোন দিকে যেতে পারে তা অনুমান করার আমরা একটা চেষ্টা করেছি। তার সাথে নানা ফ্যাক্টর বিশ্লেষণ করে কি পরিসংখ্যান উঠে এলো সেই তথ্যই আপনাদের সামনে তুলে ধরব এই পর্বে এক্সিট পোল 2024। নমস্কার, আমি অন্তরা, আর আপনারা দেখছেন ইনসাইট। এবারের নির্বাচন 2019 সালের নির্বাচনের থেকে অনেকটাই আলাদা। 2019 সালে যেভাবে ন্যাশনালিজমের হাওয়া ছিল, সেই হাওয়া এবারের নির্বাচনে এতটা লক্ষ্য করা যায়নি। বরং এবারের নির্বাচন অনেক বেশি আঞ্চলিক। স্থানীয় ইস্যু এবারের নির্বাচনে অনেকটাই প্রাধান্য পেয়েছে। আমরা আমাদের এক্সিট পোল শুরু করব দক্ষিণ ভারত দিয়ে। প্রথমে আসি কেরালার কথায়। কেরালার মোট আসন সংখ্যা 20। তবে এখানে প্রতিদ্বন্দ্বিতা মূলত কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ এবং সিপিআইএম নেতৃত্বাধীন এলডিএফের মধ্যে। আবার কংগ্রেস এবং সিপিআইএম ইন্ডিয়া জোটের দুই প্রধান শরিক দল। গতবারের নির্বাচনে কেরালার 20টি আসনের মধ্যে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ পেয়েছিল 19টি আসন, আর এলডিএফের হাতে ছিল মাত্র 1টি আসন। এবারের নির্বাচনে কেরালাতে কি হতে পারে? বিজেপি আপ্রাণ চেষ্টা করছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে নিজেদের প্রতিনিধিত্ব বাড়ানোর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার দক্ষিণ ভারতে গিয়েছেন, একটার পর একটা সভা করে এসেছেন। এর ফল কি বিজেপি পাবে? কেরালায় তারা কি খাতা খুলতে পারবে? কি উঠে এলো আমাদের এক্সিট পোলে? কেরালাতে ইউডিএফ পেতে পারে 15টি আসন, আর এলডিএফ পেতে পারে 5টি আসন। বিজেপি সম্ভবত এবারও কেরালাতে খাতা খুলতে পারবে না। তবে তিরুবনন্তপুরম আসনে কংগ্রেসের সাথে বিজেপির জোর টক্কর হবে। কিন্তু শেষ পর্যন্ত কংগ্রেস প্রার্থী শশী থারুরের কাছে হেরে যেতে পারেন বিজেপি প্রার্থী রাজীব চন্দ্রশেখর। অপরদিকে কেরালারই একটি লোকসভা আসন ওয়েনাড থেকে কংগ্রেসের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাহুল গান্ধী। আমাদের এক্সিট পোল অনুযায়ী তিনি জিততে চলেছেন। পরের রাজ্য তামিলনাড়ু। এতদিন পর্যন্ত তামিলনাড়ুতে লড়াই ছিল দ্বিমুখী, ডিএমকে এবং এআইএডিএমকের মধ্যে। গতবারের নির্বাচনে তামিলনাড়ুর 39টি আসনের মধ্যে ডিএমকে, কংগ্রেস এবং বাম দলগুলির সম্মিলিত জোট পেয়েছিল 38টি আসন। অপরদিকে এআইএডিএমকে পেয়েছিল 1টি আসন। তবে এবারের নির্বাচন ত্রিমুখী। ডিএমকে, এআইএডিএমকের পাশাপাশি বিজেপিও তামিলনাড়ুর রাজনীতিতে গুরুত্বপূর্ণ জায়গা দখল করার চেষ্টা করছে। নিশ্চিতভাবে বিজেপির ভোট পার্সেন্টেজ বাড়বে, তবে হয়তো একটি আসনেই তাদেরকে সন্তুষ্ট থাকতে হতে পারে। সেই আসনটি সম্ভবত কোয়েম্বাটুর। তবে তাদের জোট শরিকগুলি মিলে পেতে পারে 2টি আসন। অপরদিকে ডিএমকে, কংগ্রেস এবং বাম দলগুলি সম্মিলিতভাবে পেতে পারে 35টি আসন।
এআইএডিএমকের ঝুলিতে যেতে পারে 2টি আসন। এবার দেখা যাক তেলেঙ্গানাতে কে কতগুলি আসন পেতে পারে। তেলেঙ্গানাতে মোট আসন সংখ্যা 17। গতবার কে চন্দ্রশেখর রাওয়ের টিআরএস পেয়েছিল 9টি আসন। টিআরএস নাম পরিবর্তন করে বর্তমানে হয়েছে ভারত রাষ্ট্র সমিতি, বিআরএস। বিজেপি গতবার পেয়েছিল 4টি আসন, কংগ্রেস 3টি এবং আসাদুদ্দিন ওওয়েসির এআইএমআইএম পেয়েছিল 1টি আসন। এবার তেলেঙ্গানার পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। কংগ্রেস তার শক্তি বৃদ্ধি করে তেলেঙ্গানার ক্ষমতায় চলে এসেছে। এবারে নির্বাচনে কংগ্রেসের আসন সংখ্যা বৃদ্ধি পেতে পারে, তারা পেতে পারে 7টি আসন। অপরদিকে বিজেপিও তেলেঙ্গানাতে তাদের শক্তি বৃদ্ধি করেছে। বিজেপির আসন সংখ্যা 4 থেকে বেড়ে হতে পারে 8। বিআরএস পেতে পারে 1টি আসন এবং এআইএমআইএম পেতে পারে 1টি আসন। এবার আসি দক্ষিণ ভারতের আরেক রাজ্য অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশের মোট আসন সংখ্যা 25। গতবারের লোকসভা নির্বাচনে রাজ্যে বর্তমান ক্ষমতাসীন দল ওয়াইএসআর কংগ্রেস পেয়েছিল 22টি আসন এবং প্রধান বিরোধী দল চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি পেয়েছিল 3টি আসন। এবারের নির্বাচনে তেলেগু দেশম পার্টি এবং পবন কল্যাণের জনসেনা পার্টির সাথে বিজেপি হাত মিলিয়ে নির্বাচনে লড়ছে। ফলে নিশ্চিতভাবেই বলা যায় যে এনডিএ জোটের আসন সংখ্যা অন্ধ্রপ্রদেশে বাড়তে চলেছে। এনডিএ জোটের ঝুলিতে যেতে পারে 17টি আসন, যার মধ্যে তেলেগু দেশম পার্টি পেতে পারে 13টি আর বিজেপি এবং জনসেনা পার্টি 2টি করে আসন পেতে পারে। অপরদিকে ওয়াইএসআর কংগ্রেস পেতে পারে 8টি আসন। এবার আসি পরের রাজ্য কর্ণাটকে। কর্ণাটকের মোট আসন সংখ্যা 28। গতবারের নির্বাচনে বিজেপি পেয়েছিল 25টি আসন এবং বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী পেয়েছিল 1টি আসন। কংগ্রেস পেয়েছিল 1টি আসন এবং জনতা দল সেকুলার জেডিএস পেয়েছিল 1টি আসন। সেবার জনতা দল সেকুলার কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের অংশীদার ছিল, কিন্তু এবার তারা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের অংশ। গত বছরের বিধানসভা নির্বাচনে কংগ্রেস কর্ণাটকের ক্ষমতায় এসেছে। মনে করা হচ্ছে গতবারের তুলনায় এবারে বিজেপির আসন সংখ্যা কমতে পারে। বিজেপি এবং জেডিএস জোট অর্থাৎ এনডিএ পেতে পারে 16টি আসন, যার মধ্যে বিজেপি পেতে পারে 14টি আসন এবং বাকি 2টি পেতে পারে জেডিএস। অপরদিকে কংগ্রেস তার আসন সংখ্যা 1 থেকে অনেকটা বাড়িয়ে পেতে পারে 12টি আসন। এবার দেখা যাক গোয়াতে কি হতে পারে। গোয়ার মোট আসন সংখ্যা 2টি। গতবার বিজেপি পেয়েছিল 1টি আসন এবং কংগ্রেস পেয়েছিল 1টি আসন। এবারও তার কোনো পরিবর্তন হবে বলে মনে হচ্ছে না। এবারও গোয়াতে বিজেপি পেতে পারে 1টি আসন এবং কংগ্রেস বাকি 1টি আসন। এবার চলে আসা যাক মহারাষ্ট্রে, যেখানে মোট আসন সংখ্যা 48। আসন সংখ্যার বিচারে এই রাজ্য দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশের পরে। গতবারের নির্বাচনে এনডিএ পেয়েছিল 41টি আসন, যার মধ্যে বিজেপি পেয়েছিল 23টি আসন এবং শিবসেনা পেয়েছিল 18টি আসন। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ পেয়েছিল 5টি আসন, যার মধ্যে কংগ্রেস একা পেয়েছিল 1টি আসন এবং শরদ পাওয়ারের এনসিপি পেয়েছিল 4টি আসন। এআইএমআইএম পেয়েছিল 1টি আসন। তবে এবারে মহারাষ্ট্রের রাজনৈতিক পটভূমিকার বেশ কিছু নতুন পরিবর্তন ঘটেছে, যার জন্য এবারের নির্বাচনে মহারাষ্ট্রের ফলাফল নিয়ে যথেষ্ট কৌতূহল রয়েছে। যেমন শিবসেনা ভেঙে 2 টুকরো হয়ে গেছে। একনাথ শিন্ডের নেতৃত্বাধীন অংশ রয়েছে বিজেপির সাথে এনডিএ শিবিরে, আর অপরদিকে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা রয়েছে কংগ্রেসের সাথে ইন্ডিয়া অ্যালায়েন্সের শিবিরে। শরদ পাওয়ারের এনসিপিও 2 ভাগে ভেঙে গেছে। শরদ পাওয়ার রয়েছেন কংগ্রেসের সাথে আর তাঁর ভাইপো অজিত পাওয়ার হাত মিলিয়েছেন বিজেপির সাথে। তাই এবারের নির্বাচনে লড়াই যে খুব হাড্ডাহাড্ডি হবে তা আর বলার অপেক্ষা রাখে না। সব ফ্যাক্টর দেখে মনে হচ্ছে এবারের নির্বাচনে ইন্ডিয়া অ্যালায়েন্সের ফলাফল গতবারের তুলনায় ভালো হবে। তবে ফলাফল আরও ভালো হতে পারত যদি প্রকাশ আম্বেদকরের বঞ্চিত বহুজন আগাডি ভিবিএ পার্টির সাথে ইন্ডিয়া অ্যালায়েন্সের জোট হতে পারত। প্রসঙ্গত জানিয়ে রাখি, প্রকাশ আম্বেদকর হচ্ছেন আমাদের ভারতের সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকরের পৌত্র। এবার দেখা যাক এবারের নির্বাচনে কোন দল কতগুলি আসন পেতে পারে। বিজেপি মহারাষ্ট্রে পেতে পারে 18টি আসন। শিবসেনা শিন্ডে গোষ্ঠী পেতে পারে 7টি আসন। অজিত পাওয়ারের এনসিপি পেতে পারে 1টি আসন, অর্থাৎ এনডিএ জোট মহারাষ্ট্রে পেতে পারে 26টি আসন। অপরদিকে ইন্ডিয়া জোট পেতে পারে 22টি আসন
যেখানে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা পেতে পারে 10টি আসন, শরদ পাওয়ারের এনসিপি পেতে পারে 6টি আসন, কংগ্রেস পেতে পারে 6টি আসন। এবার দেখা যাক গুজরাটে কি হতে পারে। গুজরাটের মোট আসন সংখ্যা 26, যার মধ্যে সুরাট আসনটি বিজেপি ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। ভোট হয়েছে বাকি 25টি আসনে। গতবারের নির্বাচনে 26টির মধ্যে 26টি আসনেই জয়লাভ করেছিল বিজেপি। এবার বিজেপি পেতে পারে 25টি আসন এবং বিরোধীরা পেতে পারে 1টি আসন। এরপরের রাজ্য রাজস্থান। রাজস্থানের মোট আসন সংখ্যা 25। গতবার এই 25টি আসনই পেয়েছিল বিজেপি। এবার বিজেপির আসন সংখ্যা খানিকটা হলেও কমার সম্ভাবনা রয়েছে। এর পেছনে কারণ হচ্ছে কৃষক আন্দোলন এবং অগ্নিবীর প্রকল্প। তাই এই নির্বাচনে মনে করা হচ্ছে বিজেপি পেতে পারে 18টি আসন এবং ইন্ডিয়া জোট পেতে পারে 7টি আসন, যার মধ্যে কংগ্রেস পেতে পারে 5টি আসন, আরএলপি 1টি আসন পেতে পারে এবং সিপিআইএম 1টি আসন পেতে পারে। এবার চলে আসি পাঞ্জাবে। পাঞ্জাবের মোট আসন সংখ্যা 13। গতবার এনডিএ জোট পেয়েছিল 4টি আসন, যার মধ্যে শিরোমণি আকালি দল পেয়েছিল 2টি আসন এবং বিজেপি পেয়েছিল 2টি আসন। কংগ্রেস পেয়েছিল গতবার 8টি আসন এবং আম আদমি পার্টি পেয়েছিল 1টি আসন। তবে এবারের লড়াই চতুর্মুখী, কারণ এবার শিরোমণি আকালি দল আর এনডিএর শরিক নয়, তারা আলাদাভাবে লড়াই করছে। আবার ইন্ডিয়া অ্যালায়েন্সের 2 শরিক দল কংগ্রেস এবং আম আদমি পার্টি এখানে আলাদাভাবে লড়াই করছে। এবারের নির্বাচনে শিরোমণি আকালি দল পেতে পারে 2টি আসন, কংগ্রেস পেতে পারে 5টি আসন এবং আম আদমি পার্টি পেতে পারে 6টি আসন। সম্ভবত বিজেপি এবার পাঞ্জাবে কোনো আসন পাচ্ছে না। পরের রাজ্য হরিয়ানা। হরিয়ানার মোট আসন সংখ্যা 10। গতবার এই 10টি আসনই পেয়েছিল বিজেপি। তবে মনে করা হচ্ছে কৃষক আন্দোলনের কারণে হরিয়ানাতে এবারে বিজেপির আসন সংখ্যা কমতে পারে। এবারের নির্বাচনে বিজেপি পেতে পারে 6টি আসন এবং কংগ্রেস পেতে পারে 4টি আসন। এবার আসি দিল্লিতে। দেখা যাক দিল্লিতে কি হতে পারে। দিল্লিতে মোট আসন সংখ্যা 7। গতবার এই 7টি আসনই গিয়েছিল বিজেপির ঝুলিতে। এবারের নির্বাচনে বিজেপি পেতে পারে 5টি আসন এবং 2টি আসন পেতে পারে কংগ্রেস। এবার দেখা যাক জম্মু কাশ্মীরে কি হতে চলেছে। জম্মু কাশ্মীরের মোট আসন সংখ্যা 6টি। এই 6টির মধ্যে গতবারের নির্বাচনে বিজেপি পেয়েছিল 3টি আসন এবং ন্যাশনাল কনফারেন্স পেয়েছিল বাকি 3টি আসন। তবে বিজেপি এবার কাশ্মীরের 3টি লোকসভা আসনে কোনো প্রার্থী দেয়নি। সেই হিসেবে বিজেপি এবারে পেতে পারে 2টি আসন, ন্যাশনাল কনফারেন্স পেতে পারে 3টি আসন এবং লাদাখ লোকসভা কেন্দ্রটি নির্দল প্রার্থীর ঝুলিতে যেতে পারে। এর পরের রাজ্য হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে মোট আসন সংখ্যা 4 আর এই 4টি আসনই গতবারের নির্বাচনে বিজেপির ঝুলিতে গিয়েছিল। এবারে সম্ভবত বিজেপি 1টি আসন হারাতে চলেছে, অর্থাৎ এবারের নির্বাচনে বিজেপি পেতে পারে 3টি আসন, কংগ্রেস পেতে পারে 1টি আসন। প্রসঙ্গত জানিয়ে রাখি, এবারের নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে। পরের রাজ্য উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের মোট আসন সংখ্যা 5। গতবারের নির্বাচনে এই 5টি আসনই পেয়েছিল বিজেপি। এবারও উত্তরাখণ্ডে তাই হতে চলেছে, অর্থাৎ এবারও বিজেপি 5টি আসনই পেতে চলেছে। এর পরের রাজ্য উত্তরপ্রদেশ। দেখা যাক উত্তরপ্রদেশে কোন দল কতগুলি আসন পেতে পারে। রাজ্যগুলির মধ্যে সবথেকে বেশি আসন রয়েছে উত্তরপ্রদেশে, মোট আসন সংখ্যা 80। কথায় আছে উত্তরপ্রদেশ যার, দিল্লি থাকবে তারই দখলে। গতবারের লোকসভা নির্বাচনে এই 80টি আসনের মধ্যে এনডিএ পেয়েছিল 64টি আসন, যার মধ্যে বিজেপি একাই পেয়েছিল 62টি আসন আর আপনা দল পেয়েছিল 2টি আসন। গতবারে সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজবাদী পার্টি একসাথে নির্বাচন লড়েছিল আর সম্মিলিতভাবে তারা পেয়েছিল 15টি আসন। কংগ্রেস উত্তরপ্রদেশে পেয়েছিল 1টি আসন। তবে এবারের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। এবারে মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি কোনো জোটে না গিয়ে একা লড়াই করছে। অপরদিকে সমাজবাদী পার্টি ও কংগ্রেসের জোট হয়েছে। এদিকে 2019 সালে হওয়া লোকসভা নির্বাচনে বিএসপি পেয়েছিল 19% ভোট, কিন্তু 2022 সালে হওয়া বিধানসভা নির্বাচনে দেখা যায় বিএসপির ভোট শতাংশ কমে হয়েছে 13%। এবারে মনে করা হচ্ছে এই ভোট আরও কিছুটা কমবে।
কিন্তু সেই ভোট যাবে কোন পক্ষের ঝুলিতে সেটাই সবথেকে বড় প্রশ্ন। মনে করা হচ্ছে এই ভোটের বেশিরভাগটাই উঠবে কংগ্রেস ও সমাজবাদী পার্টির জোটের খাতায়। ফলে এই জোটের আসন সংখ্যা যে বাড়বে তা বলা যেতেই পারে। তাই এবার উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে ২৩টি আসন, যেখানে সমাজবাদী পার্টি পেতে পারে ২০টি আসন এবং কংগ্রেস পেতে পারে ৩টি আসন। ৫৬টি আসন পেতে পারে এনডিএ জোট, যার মধ্যে বিজেপি পেতে পারে ৫৪টি আসন, আপনা দল পেতে পারে ১টি আসন এবং আরএলডি পেতে পারে ১টি আসন। অপরদিকে বিএসপি উত্তরপ্রদেশে এবার পেতে পারে ১টি আসন। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে এই উত্তরপ্রদেশেরই বারাণসী লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর রায়বেরেলি লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাহুল গান্ধী। আমাদের এক্সিট পোল অনুযায়ী দুটি কেন্দ্রে দুজনেই জিততে চলেছেন। এরপরে আসি মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশের মোট আসন সংখ্যা ২৯। এই ২৯টি আসনের মধ্যে গতবার বিজেপি পেয়েছিল ২৮টি আসন এবং কংগ্রেস পেয়েছিল ১টি আসন। এবারও ফলাফল প্রায় একই রকম হতে পারে। এবারের নির্বাচনে সম্ভবত বিজেপি তাদের ১টি আসন হারাতে চলেছে। বিজেপি এবার মধ্যপ্রদেশে পেতে পারে ২৭টি আসন আর কংগ্রেস পেতে পারে ২টি আসন। এবার আসি ছত্তিশগড়ে। এখানে মোট আসন সংখ্যা ১১। গতবার বিজেপি পেয়েছিল ৯টি আসন, অপরদিকে কংগ্রেস পেয়েছিল ২টি আসন। এবারে ছত্তিশগড়ে বিজেপি পেতে পারে ৮টি আসন আর কংগ্রেস পেতে পারে ৩টি আসন। এবার বিহার। বিহারের মোট আসন সংখ্যা ৪০, আর এই ৪০টি আসনের মধ্যে গতবারের নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পেয়েছিল ৩৯টি আসন, কংগ্রেস পেয়েছিল মাত্র ১টি আসন। এবারের ভোটে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পেতে পারে ২৫টি আসন, যার মধ্যে বিজেপি পেতে পারে ১৪টি আসন, নীতিশ কুমারের জেডিইউ পেতে পারে ৮টি আসন, এলজেপি পেতে পারে ২টি আসন আর হাম পার্টি পেতে পারে ১টি আসন। অন্যদিকে ইন্ডিয়া অ্যালায়েন্স পেতে পারে ১৩টি আসন, যার মধ্যে লালু প্রসাদ যাদবের আরজেডি পেতে পারে ৯টি আসন, সিপিআইএম পেতে পারে ১টি আসন, কংগ্রেস পেতে পারে ২টি আসন, ভিআইপি পার্টি পেতে পারে ১টি আসন। বিহারের বাকি ২টি আসন যেতে পারে নির্দল প্রার্থীদের ঝুলিতে। পরের রাজ্য ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের মোট আসন সংখ্যা ১৪। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এনডিএ পেয়েছিল ১২টি আসন, যার মধ্যে বিজেপি পেয়েছিল ১১টি আসন এবং আজসু পেয়েছিল ১টি আসন। অন্যদিকে ইউপিএ জোট পেয়েছিল ২টি আসন, যার মধ্যে কংগ্রেস পেয়েছিল ১টি আসন এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা পেয়েছিল ১টি আসন। ঝাড়খণ্ডে এবার কি হতে পারে? ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জেল যাত্রার ফলে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতি জনগণের একটা সহানুভূতির হাওয়া রয়েছে। তাতে হয়তো বিজেপির কয়েকটি সিট কমতে পারে। এবারে নির্বাচনে বিজেপি পেতে পারে ৯টি আসন এবং আজসু পেতে পারে ১টি আসন, অর্থাৎ এনডিএ জোট ঝাড়খণ্ডে পেতে পারে মোট 10টি আসন। প্রতিপক্ষ ইন্ডিয়া জোট পেতে পারে 4টি আসন, যেখানে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা পেতে পারে 2টি আসন এবং কংগ্রেস পেতে পারে 2টি আসন। এর পরের রাজ্য উড়িষ্যা। উড়িষ্যার মোট আসন সংখ্যা 21। গতবারের লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল 8টি আসন, বিজু জনতা দল পেয়েছিল 12টি আসন আর কংগ্রেস পেয়েছিল 1টি আসন। এবারে মনে করা হচ্ছে উড়িষ্যাতে বিজেপি তার আসন সংখ্যা বাড়াতে চলেছে। এবার বিজেপি পেতে পারে 12টি আসন, বিজু জনতা দল অর্থাৎ বিজেডি পেতে পারে 8টি আসন আর কংগ্রেস পেতে পারে 1টি আসন। পরের রাজ্য পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের মোট আসন সংখ্যা 42। 2019-এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 22টি আসন, বিজেপি পেয়েছিল 18টি আসন আর কংগ্রেস পেয়েছিল 2টি আসন। গতবারের ভোটে প্রতিদ্বন্দ্বিতা ছিল মূলত দ্বিমুখী, তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে। কিন্তু এবারের নির্বাচনে বেশ কিছু আসনে প্রতিদ্বন্দ্বিতা ত্রিমুখী হতে চলেছে। মনে করা হচ্ছে বাম কংগ্রেসের ভোট এবারের নির্বাচনে কিছুটা হলেও বাড়তে পারে, যার ফলে নির্বাচনে লড়াই হবে হাড্ডাহাড্ডি এবং তা সরাসরি প্রভাব ফেলবে নির্বাচনের ফলাফলের ওপর। ত্রিমুখী লড়াই হতে পারে মূলত রায়গঞ্জ, মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, বহরমপুর, জঙ্গিপুর, কৃষ্ণনগর, বর্ধমান দুর্গাপুর, শ্রীরামপুর, দমদম, যাদবপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং কলকাতা দক্ষিণ
এই আসনগুলিতে। রাজ্যের বাকি আসনগুলিতে অবশ্য লড়াই দ্বিমুখী, তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। অবশ্য যে আসনগুলিতে দ্বিমুখী লড়াই হতে চলেছে তার মধ্যেও কিছুগুলিতে জয় পরাজয় নির্ভর করবে বাম কংগ্রেস জোটের ভোট, অর্থাৎ তারা যেদিক থেকে যতটা ভোট কাটবে তার ওপর নির্ভর করবে বাকি দুটি দলের প্রার্থীদের জয় পরাজয়। তবে এবারের নির্বাচনে বেশিরভাগ আসনেই জয়ী প্রার্থীর ভোটের মার্জিন খুব বেশি থাকবে না। এবার দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গে কোন দল কত আসন পেতে পারে। কুচবিহার আসনটির ক্ষেত্রে লড়াই খুব হাড্ডাহাড্ডি হবে, যেই জিতুক জয়ের মার্জিন থাকবে অত্যন্ত অল্প। তবে আমাদের যা মনে হচ্ছে শেষ মুহূর্তে কুচবিহার আসনটি বিজেপির পক্ষেই যাবে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিং আসন তিনটি গতবারের নির্বাচনে বিজেপির দখলে ছিল। এবার এই তিনটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হলেও তিনটি আসনই বিজেপির দখলে যেতে চলেছে। রায়গঞ্জ আসনের ক্ষেত্রে আগেই বলেছি লড়াই হচ্ছে ত্রিমুখী, তবে যা মনে হচ্ছে তাতে খুব অল্প মার্জিনে হলেও রায়গঞ্জ আসনটি বিজেপি জিতে নিতে পারে। বালুরঘাট আসনের ক্ষেত্রে আমাদের মনে হচ্ছে গতবারের যা ফলাফল ছিল তাই থাকতে চলেছে। গতবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার 32,000-এর ব্যবধানে এখান থেকে জয়ী হয়েছিলেন। খুব অল্প মার্জিনে হলেও এবারেও তিনিই জয়ী হতে চলেছেন, অর্থাৎ বালুরঘাট বিজেপির। মালদা উত্তর লোকসভা আসনটি গতবার জিতেছিল বিজেপি, এবারও সম্ভবত এই আসনটি তারাই দখলে রাখবে, অর্থাৎ মালদা উত্তর পুনরায় যেতে চলেছে বিজেপির ঝুলিতে। মালদা দক্ষিণ আসনটিতে গতবার জিতেছিল কংগ্রেস, এবারও তারা তাদের জয় ধরে রাখতে পারবে বলে মনে করা হচ্ছে, অর্থাৎ মালদা দক্ষিণ কংগ্রেসের। জঙ্গিপুর আসনটি গতবার জিতেছিল তৃণমূল কংগ্রেস, এবার জয়ের ব্যবধান অনেকটা কমে গেলেও শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসই জঙ্গিপুর আসনটি জিততে পারে। বহরমপুর আসনটি গতবারের নির্বাচনে কংগ্রেসের দখলে ছিল, এবারে বহরমপুরে লড়াই হবে হাড্ডাহাড্ডি। তবে শেষ মুহূর্তে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী নিজের জয় অব্যাহত রাখবেন বলেই মনে করা হচ্ছে, অর্থাৎ বহরমপুর কংগ্রেসের। মুর্শিদাবাদ আসন গতবার ছিল তৃণমূলের দখলে, কিন্তু এবারে সিপিআইএম এখান থেকে প্রার্থী করেছে তাদের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে, ফলে বোঝাই যাচ্ছে লড়াই খুব হাড্ডাহাড্ডি হবে। সম্ভবত বামেদের শূন্যের গেরো কাটতে চলেছে। শেষ মুহূর্তে এই আসন মোহাম্মদ সেলিমই জিতে নিতে পারেন, অর্থাৎ মুর্শিদাবাদে সিপিআইএম। পরের আসন কৃষ্ণনগর। গতবারে এই আসন ছিল তৃণমূলের দখলে, এখান থেকে বিজয়ী হয়েছিলেন তৃণমূলের মহুয়া মৈত্র। তবে এবার তাঁর সামনে কঠিন লড়াই, অবশ্য অল্প মার্জিনে হলেও শেষ মুহূর্তে তিনি পুনরায় জয়ী হতে পারেন, অর্থাৎ কৃষ্ণনগর আবারও যেতে চলেছে তৃণমূলের ঝুলিতে। পরের আসন রানাঘাট। গতবার এই আসন ছিল বিজেপির দখলে, এবারও তাই থাকতে চলেছে, অর্থাৎ এবারও রানাঘাট বিজেপির। বনগাঁ আসনটিও গতবার জিতেছিল বিজেপি, এবারও তারাই জিততে চলেছে, অর্থাৎ বনগাঁ বিজেপির দখলে। পরের আসন ব্যারাকপুর। গতবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এখান থেকে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। এবারের নির্বাচনেও লড়াই খুবই হাড্ডাহাড্ডি হতে চলেছে, তবে এবারে অর্জুন সিং সম্ভবত তৃণমূল প্রার্থীর কাছে অল্প মার্জিনে হলেও হারতে চলেছেন, অর্থাৎ ব্যারাকপুর এবার তৃণমূলের ঝুলিতে। পরের আসন দমদম। গতবারে এখান থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সৌগত রায়, এবারেও তিনিই প্রার্থী। তবে এবারে দমদমে ত্রিমুখী লড়াই হতে চলেছে, অবশ্য অল্প মার্জিনে হলেও যা মনে হচ্ছে এবারেও সৌগত রায়ই দমদম থেকে জিততে পারেন। দমদম তৃণমূল কংগ্রেসেরই দখলে থাকবে। পরের আসন বারাসত। গতবার এই আসন ছিল তৃণমূলের দখলে, এবারও তাই থাকতে চলেছে, অর্থাৎ বারাসাতেও জিততে চলেছে তৃণমূল। পরের আসনটি এবারের নির্বাচনে খুবই চর্চিত আসন বসিরহাট। গতবার বসিরহাটে জিতেছিল তৃণমূল, তবে সাম্প্রতিককালের রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলেছে সন্দেশখালীর ঘটনা, আর সন্দেশখালী এই লোকসভারই অন্তর্গত। বিজেপি এখান থেকে প্রার্থী করেছে সন্দেশখালীর রেখা পাত্রকে, তাই বিজেপি ও তৃণমূলের মাঝে লড়াই হবে হাড্ডাহাড্ডি। তবে যা মনে হচ্ছে শেষ মুহূর্তে তৃণমূলেরই দখলে থাকবে বসিরহাট লোকসভা আসন। পরের দুটি আসন জয়নগর ও মথুরাপুর গতবার ছিল তৃণমূলের দখলে, এবারও আসন দুটি তৃণমূলের দখলে থাকতে চলেছে। পরের আসন ডায়মন্ড হারবার। গতবার এখান থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড
অভিষেক ব্যানার্জি। এবারেও ডায়মন্ড হারবার থেকে পুনরায় তিনিই জয়ী হতে চলেছেন। ডায়মন্ড হারবার তৃণমূল কংগ্রেসের। এর পরের আসন যাদবপুর। গতবারের নির্বাচনে যাদবপুর আসনটি তৃণমূলের দখলে ছিল। এবার তারা প্রার্থী করেছে অভিনেত্রী সায়নী ঘোষকে। বাম কংগ্রেস জোটের পক্ষ থেকে দাঁড়িয়েছেন সৃজন ভট্টাচার্য, আর বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলি। লড়াই ত্রিমুখী হলেও এই আসন জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। এরপরে আসি কলকাতা দক্ষিণ কেন্দ্রে। গতবার ছিল এই আসন তৃণমূলের দখলে, এবারও থাকবে তৃণমূলের দখলে। কলকাতা উত্তর আসনটি গতবারের নির্বাচনে ছিল তৃণমূলের দখলে, তবে এবারের পরিস্থিতি খানিকটা হলেও পাল্টে গেছে। এবারে বিজেপি এখান থেকে প্রার্থী করেছে সদ্য তৃণমূল ছেড়ে আসা তাপস রায়কে, তাই লড়াই হবে খুবই হাড্ডাহাড্ডি। তবে মার্জিনে খুব অল্প হলেও শেষ মুহূর্তে এই আসনটি তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ এই আসন থেকে পুনরায় জয়ী হতে পারেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ ব্যানার্জি। এরপরের আসন হাওড়া। গতবার এই আসন ছিল তৃণমূলের দখলে, এবারও তাই থাকবে বলে মনে হচ্ছে। অর্থাৎ হাওড়া এবারও থাকতে চলেছে তৃণমূলের দখলে। উলুবেড়িয়া আসনটিতে গতবার জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস, এবারও তৃণমূল কংগ্রেস তার জয়ের ধারা অব্যাহত রাখবে বলে মনে হচ্ছে। অর্থাৎ উলুবেড়িয়া পুনরায় যাচ্ছে তৃণমূলের ঝুলিতে। এর পরের আসনটিও এবারের নির্বাচনে বেশ চর্চিত আসন, শ্রীরামপুর। এই আসন গতবার ছিল তৃণমূলের দখলে, এবারেও তৃণমূল প্রার্থী করেছে 3 বারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। অপরদিকে সিপিআইএম প্রার্থী করেছে দীপশিতা ধরকে। এখানে লড়াই হবে মূলত এই দুজনের মধ্যে। তবে শেষ মুহূর্তে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই আসন থেকে জিতে যেতে পারেন। অর্থাৎ শ্রীরামপুর তৃণমূলের ঝুলিতেই থেকে যাচ্ছে। এর পরের আসন হুগলি। গতবার এখান থেকে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এবারেও বিজেপি তাঁকেই প্রার্থী করেছে, তবে তাঁর বিপরীতে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে রচনা বন্দ্যোপাধ্যায়কে। এই দুই হেভিওয়েটের মাঝে লড়াই হবে খুবই হাড্ডাহাড্ডি। তবে যা মনে হচ্ছে শেষ মুহূর্তে লকেট চট্টোপাধ্যায় খুব অল্প মার্জিনে হলেও তাঁর আসন ধরে রাখতে পারবেন। অর্থাৎ হুগলি বিজেপির দখলে থাকবে। এরপরে আসি আরামবাগ আসনে। গতবার এই আসনটিতে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস, তবে এবার সম্ভবত আরামবাগ আসনটি যেতে চলেছে বিজেপির দখলে। পরের আসন তমলুক। এই তমলুক আসনটির ফলাফল কি হতে পারে সেদিকে গোটা রাজ্যের নজর রয়েছে। গতবার এখান থেকে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস, এবার তারা প্রার্থী করেছে তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্যকে। সিপিআইএমও প্রার্থী করেছে আরেক তরুণ আইনজীবী সায়ন ব্যানার্জিকে। তবে সবথেকে চর্চিত প্রার্থী দিয়েছে বিজেপি। বিজেপির তরফ থেকে তমলুক কেন্দ্রের প্রার্থী হয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মনে করা হচ্ছে এবারে তমলুক আসন থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই জয়ী হতে পারেন। অর্থাৎ তমলুকে এবার বিজেপি। পরের আসন কাঁথি। গতবারে এই আসন ছিল তৃণমূলের দখলে, তবে এবার এই আসনটি চলে যেতে পারে বিজেপির দখলে। কাঁথি এবার বিজেপির। এরপরে আসি ঘাটাল আসনে। গতবার এখান থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। এবারও তিনিই জয়ী হতে চলেছেন, তাই ঘাটালে এবারও তৃণমূল কংগ্রেস জয়ী হতে চলেছে। তাই ঘাটাল এবারও যেতে চলেছে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে। এর পরের আসন ঝাড়গ্রাম। গতবার এই আসনটি ছিল বিজেপির দখলে, তবে এবার সম্ভবত এই আসনটি পেতে চলেছে তৃণমূল কংগ্রেস। মেদিনীপুর আসনটি থেকে গতবার জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, তবে এবার বিজেপি তাকে মেদিনীপুর থেকে সরিয়ে প্রার্থী করেছে বর্ধমান দুর্গাপুর আসনে, আর মেদিনীপুরে প্রার্থী করেছে অগ্নিমিত্রা পালকে। তবে সম্ভবত এবার বিজেপি এই আসনটি হারাতে চলেছে, তাই মেদিনীপুর এবার তৃণমূলের। পুরুলিয়া আসনটিতে গতবার জয়ী হয়েছিল বিজেপি, এবার এখানে লড়াই চতুর্মুখী। টিএমসি, বিজেপি, বাম সমর্থিত কংগ্রেসের পাশাপাশি এবার এখানে লড়াইতে নেমেছে কুর্মী সমাজ। তবে যা মনে হচ্ছে তাতে অল্প মার্জিনে হলেও বিজেপি এবারও পুরুলিয়া আসন থেকে জিততে চলেছে। এর পরের আসন বাঁকুড়া। গতবার এই আসনটি ছিল বিজেপির দখলে, এবারও তাই থাকতে চলেছে। অর্থাৎ বাঁকুড়া আসনটি পুনরায় যেতে চলেছে বিজেপির ঝুলিতে।
বিষ্ণুপুর আসনটি গতবার ছিল বিজেপির দখলে, এবারও বিষ্ণুপুর আসনটি বিজেপিই পেতে চলেছে। পরের আসন বর্ধমান পূর্ব। গতবারের নির্বাচনে এই আসনটি ছিল তৃণমূল কংগ্রেসের দখলে। এবারের নির্বাচনে সেই ফলাফলের কোনো পরিবর্তন হবে বলে মনে হচ্ছে না, অর্থাৎ বর্ধমান পূর্ব থাকছে তৃণমূলের ঝুলিতে। বর্ধমান দুর্গাপুর আসনটিতে গতবার জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী এস আলুওয়ালিয়া। এবারে বিজেপি প্রার্থী করেছে দিলীপ ঘোষকে। তবে যা মনে হচ্ছে তাতে এবার সম্ভবত এই আসনটি তৃণমূল তাদের দখলে রাখতে চলেছে, অর্থাৎ বর্ধমান দুর্গাপুর আসন তৃণমূলের। পরের আসন আসানসোল। গতবারের নির্বাচনে আসানসোল আসনটি থেকে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। তবে তিনি ইস্তফা দিয়ে দলবদল করায় তার আসনে উপনির্বাচন হয়, যেখানে জেতে তৃণমূল কংগ্রেস। এবারের নির্বাচনে আসানসোল কেন্দ্র তৃণমূল কংগ্রেসেরই দখলে থাকবে বলে মনে করা হচ্ছে, অর্থাৎ আসানসোল এবারে যেতে পারে তৃণমূলের দখলে। বোলপুর আসনটি গতবার পেয়েছিল তৃণমূল কংগ্রেস, এবারও তারাই পাবে বলে মনে করা হচ্ছে, অর্থাৎ বোলপুরে এবারও তৃণমূল। এরপর বাকি রয়েছে একটি লোকসভা আসন, বীরভূম। এই আসনটি গতবার ছিল তৃণমূল কংগ্রেসের দখলে। এবারও যা মনে হচ্ছে তাতে এই আসন পুনরায় তৃণমূল কংগ্রেসই তাদের দখলে রাখতে চলেছে। তাই বীরভূম এবারও থাকবে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে, অর্থাৎ সব মিলিয়ে পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে চলেছে 23টি আসন, বিজেপি পেতে চলেছে 16টি আসন, কংগ্রেস পেতে চলেছে 2টি আসন এবং সিপিআইএম পেতে চলেছে 1টি আসন। এবারে দেখা যাক উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ফলাফল কী হতে চলেছে। প্রথমে সিকিমে একটি লোকসভা আসন, গতবার যা ছিল সিকিম ক্রান্তিকারী মোর্চার দখলে। এবারের নির্বাচনেও তাই হতে চলেছে, অর্থাৎ সিকিমে এবারও জিততে চলেছে সিকিম ক্রান্তিকারী মোর্চা। পরের রাজ্য আসামের মোট আসন সংখ্যা 14। গতবার বিজেপি আসাম থেকে পেয়েছিল 9টি আসন, কংগ্রেস পেয়েছিল 3টি আসন, AIUDF পেয়েছিল 1টি আসন ও নির্দল পেয়েছিল 1টি আসন। এবারের নির্বাচনেও সেই একই ফলাফল থাকবে বলে মনে করা হচ্ছে, অর্থাৎ বিজেপি পেতে পারে 9টি আসন, কংগ্রেস পেতে পারে 3টি আসন, AIUDF পেতে পারে 1টি আসন এবং নির্দলরা পেতে পারে 1টি আসন। ত্রিপুরা ও অরুণাচল প্রদেশে 2টি করে লোকসভা আসন রয়েছে। গতবারের নির্বাচনে বিজেপি এই 2 রাজ্য থেকে মোট 4টি আসনেই জয়লাভ করেছিল। এবারেও সেই ফলাফলেরই পুনরাবৃত্তি হতে পারে, অর্থাৎ বিজেপি ত্রিপুরা ও অরুণাচল প্রদেশের 4টি আসনই পেতে পারে। এবার আসি মেঘালয়ের মোট আসন সংখ্যা 2টি। গতবারের নির্বাচনে এই 2টি আসনের একটি পেয়েছিল কংগ্রেস এবং অপরটি পেয়েছিল NPEP। এবারেও সেই ফলাফল একই থাকতে চলেছে বলে মনে করা হচ্ছে, অর্থাৎ কংগ্রেস পেতে চলেছে 1টি এবং NPEP পেতে চলেছে 1টি। মণিপুরের 2টি লোকসভা আসনের মধ্যে গতবারের নির্বাচনে একটি আসন পেয়েছিল বিজেপি এবং অপর আসনটি পেয়েছিল NPF। এবারের নির্বাচনেও সেই ফলাফলের কোনো পরিবর্তন হবে না বলে মনে হচ্ছে। মিজোরামের একটি লোকসভা আসন গতবার পেয়েছিল MNF। এবারের নির্বাচনেও সেই ফলাফলই থাকবে বলে মনে করা হচ্ছে, অর্থাৎ মিজোরামে এবারও MNFই জিততে চলেছে। নাগাল্যান্ডের একটি লোকসভা আসন গতবার পেয়েছিল NDPP। এবারেও সেই আসন তারা ধরে রাখবে বলে মনে করা হচ্ছে। এবার দেখা যাক কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কী ফল হতে চলেছে। 6টি কেন্দ্রশাসিত অঞ্চলে প্রত্যেকটিতে একটি করে লোকসভা আসন রয়েছে। চণ্ডীগড় লোকসভা আসনে গতবার জয়ী হয়েছিল বিজেপি, এবার সম্ভবত এই আসনটি পেতে চলেছে কংগ্রেস। আন্দামান নিকোবর লোকসভা আসনে গতবার জয়ী হয়েছিল কংগ্রেস, এবারও সেই আসনটি কংগ্রেসের পক্ষেই যেতে পারে। পুডুচেরি লোকসভা আসনে গতবার জয়ী হয়েছিল কংগ্রেস, এবারও সেখানে তারাই জয়ী হতে চলেছে বলে মনে করা হচ্ছে। লাক্ষাদ্বীপ আসনে গতবার জয়ী হয়েছিল NCP, তবে এবার সম্ভবত এখানে জয়ী হতে পারে কংগ্রেস। দমন-দিউ আসনে গতবারের নির্বাচনে জয়ী হয়েছিল বিজেপি, এবারেও এই আসনে বিজেপিই জয়ী হতে পারে বলে মনে করা হচ্ছে। দাদরা ও নগর হাভেলি আসনে গতবার জয়ী হয়েছিল নির্দল প্রার্থী, তবে এবার সম্ভবত বিজেপি এই আসনটি পেতে চলেছে।
এই হচ্ছে রাজ্যভিত্তিক কোন দল কত আসন পেতে পারে তার পরিসংখ্যান। এই পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে পুরো ভারতের মোট 543টি আসনের মধ্যে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট পেতে চলেছে মোট 304টি আসন, যার মধ্যে বিজেপি একা পেতে পারে 265টি আসন, আর তাদের সহযোগী দলগুলি পেতে পারে 39টি আসন। অর্থাৎ দেখা যাচ্ছে গতবার যেখানে বিজেপি একাই পেয়েছিল 303টি আসন, সেখানে এবার পুরো এনডিএ জোট অর্থাৎ বিজেপি ও তাদের সবগুলি শরিক দল মিলে পেতে চলেছে 304টি আসন। অর্থাৎ এবারের নির্বাচনে বিজেপি সম্ভবত একক গরিষ্ঠতা লাভ করছে না। অপরদিকে এবারের নির্বাচনে ইন্ডিয়া অ্যালায়েন্স পেতে পারে 180টি আসন, যার মধ্যে কংগ্রেস একা পেতে পারে 85টি আসন। ইন্ডিয়া অ্যালায়েন্সের বাকি শরিক দলগুলি মিলে পেতে পারে 95টি আসন। এনডিএ জোট এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের বাইরে যে সমস্ত দলগুলি রয়েছে সেই সব দলগুলি মিলে পেতে পারে মোট 59টি আসন। এর মধ্যে রয়েছে তৃণমূল কংগ্রেসও। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের 23টি আসনকে ইন্ডিয়া অ্যালায়েন্সের আসনের হিসেবের মধ্যে ধরা হয়নি। আমাদের এই এক্সিট পোলের যাবতীয় পরিসংখ্যানকে হিসেব করে এক কথায় বলতে গেলে এনডিএ জোট পেতে পারে 304টি আসন আর ইন্ডিয়া অ্যালায়েন্স পেতে পারে 180টি আসন। তবে এক্সিট পোল হচ্ছে বিভিন্ন মানুষের মতামত আর বিভিন্ন ফ্যাক্টরকে বিচার বিবেচনা করে প্রাপ্ত তথ্যের বিশ্লেষণ ভিত্তিক অনুমান মাত্র। তাই আমরা বেনিফিট অফ ডাউট হিসেবে এনডিএ এবং ইন্ডিয়া অ্যালায়েন্স এই দুপক্ষের জন্যই ±15টি আসন রাখছি। অর্থাৎ এনডিএ যে 304টি আসন পেতে পারে বলে মনে করা হচ্ছে, তাতে 15টি আসন বাড়তেও পারে, আবার 15টি আসন কমতেও পারে। সেভাবেই ইন্ডিয়া অ্যালায়েন্সের 180টি আসনের সাথে 15টি আসন যোগও হতে পারে, আবার তার থেকে 15টি আসন কমেও যেতে পারে। তবে আমাদের এক্সিট পোলের পরিসংখ্যান অনুযায়ী মোটামুটিভাবে বোঝা যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পুনরায় ভারতের ক্ষমতায় আসতে চলেছে এবং নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। আমাদের এই পরিসংখ্যানের সাথে নির্বাচনের আসল ফলাফল কতটা মিলবে তা জানা যাবে আগামী 4 জুন তারিখে। তবে আমরা যতটা সম্ভব বস্তুনিষ্ঠভাবে প্রত্যেকটি আসনকে ধরে ধরে বিশ্লেষণ করে এই পরিসংখ্যান তৈরি করেছি, আর এ কাজ করতে গিয়ে আমাদের অনেকটা সময় ব্যয় করতে হয়েছে। তাই আমরা দীর্ঘদিন ধরে আমাদের চ্যানেলে আপনাদের জন্য কোনো নতুন ভিডিও নিয়ে আসতেও পারিনি। এই এক্সিট পোল দেখে আপনারা কি ভাবছেন কমেন্টের মাধ্যমে আমাদের জানান। নির্বাচনের ফলাফল জানা যাবে আগামী মঙ্গলবার। আমাদের সবার চোখ থাকবে সেদিকে। আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।